প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সেকেন্ড ইউনিটের ইতিহাসের সাজেশান সম্পূর্ণ উত্তর সহকারে তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি। ঠিক আছে, যদি তোমরা এই প্রশ্নের উত্তরগুলো করে যাও তাহলে তোমরা কিন্তু ডেফিনেটলি কোশ্চেন কমন পাবেই পাবে। ঠিক আছে, তো তোমরা দেখো, আমি তোমাদের জন্য সেকেন্ড ইউনিটের সমস্ত বিষয়ের কিন্তু যে যার সাজেশন হয়, যে প্রশ্নগুলো হয়, সেগুলো রেডি করে রেখেছি পিডিএফ সহকারে। তাছাড়াও আমি কিন্তু তোমাদের জন্য হিস্ট্রি দেখো, আপাতত আমি এমসিকিউ, এসএকিউ 2 মার্কস এবং 4 এবং 8 মার্কসের ইতিহাসটা কিন্তু সম্পূর্ণ রেডি করে রেখেছি। ঠিক আছে, তোমরা চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। তোমরা কী করে পিডিএফটা পাবে সেটা আমি তোমাদেরকে বলে দেবো। তাছাড়াও তোমরা কিন্তু লিঙ্কে গিয়ে পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো। ঠিক আছে, তো চলো ভিডিওটি শুরু করা যাক। এইখানটা তোমরা দেখে নাও তোমাদের কী কী অধ্যায় থাকবে। তোমাদের 3টে অধ্যায় থাকবে, তৃতীয়, চতুর্থ, পঞ্চম অধ্যায়। ঠিক আছে, এখান থেকে তোমাদের কী কী থাকবে, এমসিকিউ থাকবে 8টা, এসএকিউ থাকবে 8খানা। ঠিক আছে, এমসিকিউ থাকবে 8টা, এসএকিউ থাকবে তোমাদের হচ্ছে 8খানা। তারপরে 2 নম্বরের প্রশ্ন তোমাদের হচ্ছে থাকবে 6টা, কিন্তু লিখতে হবে 3টে। ঠিক আছে, এটা স্কুল টু স্কুল ভ্যারি করবে। তারপর দেখো 2 নম্বরের প্রশ্ন থাকবে 3টে, তোমাকে লিখতে হবে কটা? তোমাকে লিখতে হবে হচ্ছে 2টো। ঠিক আছে, আর 8 নম্বরের প্রশ্ন থাকবে 3টে, লিখতে হবে 1টা। তো 8 নম্বরে যদি তুমি সবগুলো মিলিয়ে দেখো তাহলে দেখবে 40 মার্ক তোমাদের কিন্তু পরীক্ষা দিতে হচ্ছে। ঠিক আছে, তো চলো এবার সাজেশনটা কী কী আছে দেখে নাও। তো সাজেশনে যাওয়ার আগে আরও একবার তোমাদের বলছি, আমি কিন্তু সম্পূর্ণ এমসিকিউ, এসএকিউ 2 মার্কস, 4 এবং 8 মার্কসের সবটাই রেডি করেছি। যারা নিতে চাও অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করবে। কী করে তোমরা পাবে আমি তোমাদেরকে বলে দেবো। তো প্রথম তৃতীয় অধ্যায় হচ্ছে তোমাদের ঊনবিংশ শতকের ইউরোপ, রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত। ঠিক আছে, তো এখানে প্রতিটি প্রশ্নের মান দেখো, সংজ্ঞা লেখো। প্রথমে বলে দিয়েছে যে আদর্শ জাতীয়তাবাদ, জাতীয়তাবাদ, বিকৃত জাতীয়তাবাদ, জাতিরাষ্ট্র, মেটারনিক পদ্ধতি, মন্ডনীতি, কালসবার্গ ডিক্রি, জুলাই রাজতন্ত্র, জোলবের আইন কি, ইয়ং ইটালি, রিস আর্গুমেন্টো, কার্বোনারি, এমস টেলিগ্রাম, রক্ত ও লৌহনীতি, ডুমা ও মির, বলকান সমস্যা, বলকান জাতীয়তাবাদ, ন্যায্য অধিকার নীতি। ঠিক আছে, এইগুলো সংজ্ঞা লেখো বা কী বা কাকে বলে। ঠিক আছে, এই ধরনের কোশ্চেন দেবে। তো আমি তোমাদের আরও একবার বলছি, 2 মার্কসের কিন্তু তোমরা সমস্তটাই উত্তর ওই এমসিকিউ, এসএকিউর ওই পিডিএফের মধ্যে তোমরা পেয়ে যাবে। এরপরে 2 নম্বরে দেখো, ভিয়েনা সম্মেলনের প্রকৃত লক্ষ্য, নীতি, সমস্যা, গুরুত্ব লেখো। মেটারনিক তন্ত্রের বৈশিষ্ট্য, উদ্দেশ্য, সাফল্য, ব্যর্থতা। তারপরে জুলাই বিপ্লবের গুরুত্ব কী। তারপরে ফ্রান্সকে হচ্ছে তোমার বিপ্লব নগরী বলা হয় কেন। মুক্তিদাতা জার কাকে বলা হয়, কেন বলা হয়। এই কোশ্চেনটা 4 মার্কসের করে রাখবে, 8 মার্কসেরও করে রাখবে। ক্রিমিয়ার যুদ্ধের ইউরোপে জলবিভাজিকা বলা হয় কেন। এরপর দেখো প্রতিটি প্রশ্নের মান 4। টিকা লেখো, মেটারনিক ব্যবস্থা, ইয়ং ইটালি, এমস টেলিগ্রাম, জুলাই অর্ডিন্যান্স, ভিয়েনা সম্মেলন, ফেব্রুয়ারি বিপ্লব। এইগুলো করলে কিন্তু মোটামুটি এর মধ্যে তুমি একটা কোশ্চেন কমন পাবেই পাবে। ঠিক আছে, এইগুলো সব ওই 4 মার্কস 8 মার্কসের পিডিএফের মধ্যে পেয়ে যাবে। দ্বিতীয় কোশ্চেন, জাতীয়তাবাদ বলতে কী বোঝো, এর কয়েকটি বৈশিষ্ট্য আলোচনা করো। তৃতীয় কোশ্চেন, ফেব্রুয়ারি বিপ্লবের কারণ, গুরুত্ব, ফলাফল আলোচনা করো। 4 নম্বর কোশ্চেন, ইতালির ঐক্য সাধনে জোসেফ মার্সিনির অবদান আলোচনা করো। এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। ইতালির ঐক্য সাধনে কাউন্ট কাবুরের অবদান লেখো। এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, এরপর দেখো বিসমার্কের রক্ত ও লৌহনীতি বলতে কী বোঝায়, আলোচনা সহ লেখো। 7 নম্বর হচ্ছে রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডারের উদ্যোগে ভূমিদাস প্রথার অবসানের কারণ কী। ঠিক আছে, তার পরবর্তী কোশ্চেন দেখো 8 নম্বরের তৃতীয় অধ্যায়ের 8 নম্বরের প্রথম কোশ্চেন রেখেছি, ইতালির ঐক্য আন্দোলনে জোসেফ মার্সিনির এবং কাউন্ট কাবুরের ভূমিকা আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, জার্মানির ঐক্য সাধনে বিসমার্কের ভূমিকা আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, ক্রিমিয়ার যুদ্ধের কারণ, গুরুত্ব, ফলাফল আলোচনা করো। আর 4 নম্বর, 1848 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লব এবং 1830 খ্রিস্টাব্দে জুলাই বিপ্লবের কারণ ও গুরুত্ব আলোচনা করো। তো তৃতীয় অধ্যায় থেকে যদি তোমরা এইগুলো করে যাও পেয়ে যাবে কোশ্চেন, এখান থেকে কমন পেয়ে যাবে। আর পিডিএফের মধ্যেও কিছু এক্সট্রা কোশ্চেন দেওয়া আছে, সেগুলো করলেও তোমরা কিন্তু কোশ্চেন যেই স্কুল থেকেই পরীক্ষা দাও না কেন কোশ্চেন কিন্তু কমন পাবেই পাবে। চতুর্থ অধ্যায়, শিল্প বিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ। প্রতিটি প্রশ্নের মান 2। এখানে সংজ্ঞা লেখো, কী বা কাকে বলে বা বলতে কী বোঝায়। সেরোজেভো হত্যাকাণ্ড, আতাত কর্ডিয়াল, মরক্কো সংকট, উন্মুক্ত দ্বার নীতি, উগ্র জাতীয়তাবাদ, উপনিবেশবাদ, উদ্বৃত্ত মূল্যতত্ত্ব, দ্বন্দ্বমূলক বস্তুবাদ, উগ্র জাতীয়তাবাদ, রক্তাক্ত রবিবার, প্যারি কমিউন, পিটারলির হত্যাকাণ্ড, কারখানা প্রথা বা ফ্যাক্টরি প্রথা।
তারপরে শ্রম বিভাজন নীতি, এইগুলো কী বা কাকে বলে বা বলতে কী বোঝায়, এরকম ধরনের কোশ্চেন হবে। দ্বিতীয় নম্বর কোশ্চেন দেখো, শিল্প বিপ্লবকে বিপ্লব বলা হয় কেন? ব্রিটেনে প্রথম শিল্প বিপ্লব ঘটেছিল কেন? 4 নম্বর প্রশ্ন, শিল্প বিপ্লবের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ফলাফল লেখো। 5 নম্বর, ত্রিশক্তি মৈত্রী বা ট্রিপল অ্যালায়েন্স কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? 6 আফ্রিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হতো কেন? পরবর্তী কোশ্চেনগুলো দেখে নাও। এরপরে প্রতিটি প্রশ্নের মান 4। এখান থেকে তোমরা যে যে কোশ্চেনগুলো পাবে, ইংল্যান্ডে শিল্প বিপ্লবের কারণগুলি আলোচনা করো। শিল্প বিপ্লবের প্রভাব অর্থাৎ অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক প্রভাব বা ফলাফল দিতে পারে, কারণ দিতে পারে, ঠিক আছে। তারপর দেখো, জার্মানিতে শিল্পায়নে বিসমার্কের ভূমিকা আলোচনা করো। টিকা লেখো, ত্রিশক্তি মৈত্রী, ত্রিশক্তি আঁতাত, কার্ল মার্কস। প্রথম বিশ্বযুদ্ধের আগে কীভাবে ত্রিশক্তি আঁতাত এবং ত্রিশক্তি মৈত্রী কীভাবে গড়ে উঠেছিল? 6 নম্বর প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ সেরাজেভো হত্যাকাণ্ড সম্পর্কে টিকা লেখো। এর পরবর্তী কোশ্চেন দিতে পারে, প্রতিটি প্রশ্নের মান 4 বা 8। প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি ও ফলাফল আলোচনা করো। চীন ও আফ্রিকার ব্যবচ্ছেদ, ইউরোপীয় দেশগুলির ভূমিকা সংক্ষেপে লেখো। 3 নম্বর, সমাজতন্ত্রবাদ কি? ফ্রেডরিক অ্যাঙ্গেলস ও কার্ল মার্কসের সমাজতন্ত্রবাদ সম্পর্কে লেখো। তারপর 4 নম্বর, ইংল্যান্ডের শিল্প বিপ্লবের কারণসমূহ আলোচনা করো। এর পরবর্তী আমরা চলে আসবো লাস্ট চ্যাপ্টার, যেটা তোমাদের আছে 5ম অধ্যায়, বিংশ শতকে ইউরোপ। এখান থেকে প্রতিটি প্রশ্নের মান দেখো, সংজ্ঞা লেখো বা কী বা কাকে বলে। প্রথমে দিতে পারে হেরেনবর্গ তত্ত্ব কী, লেখো। ভাইমার প্রজাতন্ত্র, নাৎসিবাদ, ফ্যাসিবাদ, 1929 খ্রিস্টাব্দের মহামন্দা, ইস্করা, তারপর হচ্ছে জাতীয়তা, উগ্র জাতীয়তাবাদ, এপ্রিল থিসিস, রক্তাক্ত রবিবার, ডুমা, সোভিয়েত নারদনিক আন্দোলন, বিকৃত সমাজতন্ত্র, 3rd সেকশন জারতন্ত্র, ঠিক আছে। এই প্রশ্নগুলো উত্তর করে রাখবে। দ্বিতীয় নম্বর, জার দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদাতা জার বলা হয় কেন? বলশেভিক ও মেনশেভিক কাদের বলা হয়? কেরেনস্কি কে ছিলেন? লেনিন কেন বিখ্যাত বা কে? রাশিয়ার শ্বেত বিপ্লব সম্পর্কে আলোচনা করো। উইড্রো উইলসন কে ছিলেন? তিনি কেন বিখ্যাত? ভার্সাই সন্ধি কি আরোপিত সন্ধি বা জবরদস্তিমূলক সন্ধি বলা হয় কেন? 9টা, জাতিসংঘ কখন কেন সংগঠিত হয়? এর উদ্দেশ্য ও ব্যর্থতা লেখো। কালো কুর্তা নামে কারা পরিচিত? নাৎসিবাদ ও ফ্যাসিবাদের মধ্যে পার্থক্য। উইলসনের 14 দফা সত্যের কয়েকটি সত্য উল্লেখ করো, ঠিক আছে। এরপরে এই অধ্যায় থেকে 4 নম্বরের প্রশ্ন একটু দেখে নাও। তোমাদের টিকা দিতে পারে ভাইমার প্রজাতন্ত্র, জাতিসংঘ প্রতিষ্ঠার পটভূমি, ভার্সাই সন্ধি, প্যারিসের শান্তি সম্মেলন, এপ্রিল থিসিস, নারদনিক আন্দোলন, ঠিক আছে। এইগুলো করে গেলে কিন্তু তুমি ডেফিনেটলি কমন পাবে। আর আমি আরও একবার বলি, তোমাদের আমি যে পিডিএফটা দিয়েছি, দেখবে এর ডেসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পাবে, তার মধ্যে কিন্তু সেইগুলো সব উত্তর কিন্তু সেখানে আসে। 2এরটা হচ্ছে রুশ বিপ্লবের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক পটভূমি আলোচনা করো। 3 নম্বর, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় উইড্রো উইলসনের 14 দফা নীতি কী ছিল, তার কী ভূমিকা নিয়েছিল। জাতিসংঘের ব্যর্থতার কারণগুলো আলোচনা করো। ইতালিতে মুসোলিনির নেতৃত্বে ফ্যাসিস্ট দলের উত্থানের কারণ কি? স্পেনের গৃহযুদ্ধ সম্পর্কে যা জানো লেখো। এরপরে এই অধ্যায় থেকে 8 নম্বরের প্রশ্ন তোমরা যেগুলো করে রাখবে, যে 1929 খ্রিস্টাব্দের অর্থনৈতিক মহামন্দার প্রধান কারণগুলি আলোচনা করো। 2 স্পেনের গৃহযুদ্ধের কারণ, গুরুত্ব, ফলাফল লেখো। 3 জার্মানিতে হিটলারের উত্থানের পটভূমি বা কারণ আলোচনা করো। 4 1929 খ্রিস্টাব্দের অর্থনৈতিক মহামন্দার প্রধান কারণগুলি আলোচনা করো। 5এরটা হচ্ছে উইড্রো উইলসনের 14 দফা নীতির প্রেক্ষিত কী ছিল, 14 দফা নীতি বর্ণনা করো। ভার্সাই চুক্তির শর্তগুলি লেখো। রুশ বিপ্লবের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পটভূমি ব্যাখ্যা করো। 8 নম্বর, রাশিয়ার নারদনিক আন্দোলনের লক্ষ্য, কর্মসূচি ও ব্যর্থতার কারণ কী ছিল, ঠিক আছে। তো বন্ধুরা, এই ছিল তোমাদের সম্পূর্ণ সাজেশন। আমি আরও একবার বলছি যে এমসিকিউ, এসএকিউ, 2 মার্কস, 4 এবং 8 মার্কসের যে দুটো পিডিএফ দিলাম, যদি তোমরা সেইগুলো পড়ে যাও, ওর বাইরে আশা করি কোশ্চেন হবে না। তুমি যেই স্কুল থেকে পরীক্ষা দিচ্ছ না কেন, ওখান থেকে তুমি কিন্তু মিনিমাম 80 to 90% প্লাস উপরে কিন্তু কোশ্চেন কমন পাবেই পাবে, ঠিক আছে। তো বন্ধুরা, ভিডিও আর বেশি দীর্ঘায়িত করছি না। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করে দিও বন্ধুদের সাথে। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে এরকম কোনো একটা ইম্পর্টেন্ট ভিডিওতে। ততক্ষণে সবাই খুব ভালো থাকবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।